হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাপীঠ বাই পার্থ। বিদ্যাপীঠ বাই পার্থতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি ভিডিওতে। আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব গ্রাম পঞ্চায়েতের একটা ইম্পর্টেন্ট টপিক। গ্রাম পঞ্চায়েতে তোমরা যেন পরীক্ষা আসছে, তো সেই পরীক্ষার সংবিধানের উপর থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকে। তো সেই সংবিধান থেকে আমরা আজকে মোস্ট 25টা প্রশ্ন আলোচনা করব। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। দেখো, আজকের ক্লাসে যে 25টা প্রশ্ন আলোচনা করব সংবিধান থেকে, সেই 25টা প্রশ্ন কিন্তু এই বছর পরীক্ষায় কিন্তু আসতে চলেছে। এবং শেষে যে 10টা প্রশ্ন, সেই প্রশ্নগুলো কিন্তু পিআইকিউ, ঠিক আছে, বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং তোমার কিন্তু এই পরীক্ষাও আসতে পারে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, আজকে প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন, কোনো বিল অর্থ বিল কিনা তা কে নির্ধারণ করেন? ঠিক আছে, আমরা জানি যে অর্থ বিল পেশ করেন কে? অর্থমন্ত্রী। তো সেই বিলটা অর্থ বিল কিনা, তো সেই সম্পর্কে কে নির্ধারণ করে? লোকসভার অধ্যক্ষ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি না সংসদীয় কমিটি? মনে রাখবে, কোনো বিল অর্থ বিল কিনা সেই বিলটা নির্ধারণ করে থাকেন কিন্তু স্পিকার বা লোকসভার অধ্যক্ষ, যাকে বলা হচ্ছে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু এ। ওকে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধান বিচারপতি বিচারপতি কত বছরের অবসর নেয়? কত বছর বয়সে অবসর নেন? মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে প্রশ্নটা যে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি, তিনি কত বছর বয়স হলে তিনি অবসর নেবেন? 60 বছর, 65 বছর, 55 বছর না 62 বছর? দেখো, ভারতের প্রধান বিচারপতি যিনি, তার কিন্তু 65 বছর বয়স হয়ে গেলে তিনি কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নেয়। ঠিক আছে, প্লাস এটা মনে রাখবো, হাইকোর্টের 62। কি বললাম? হাইকোর্টের 62। ঠিক আছে, হাইকোর্টের 62 আর হচ্ছে সুপ্রিম কোর্টের হবে 65। ওকে। আচ্ছা, জিরো আওয়ার ধারণাটির সূচনা হয় কত সালে? আচ্ছা, জিরো আওয়ারটা কি, আমি একটা প্রশ্ন লিখেছি, তার জন্য আমি এখন বলছি না, সেই প্রশ্নটা আলোচনা করে দেব। তো জিরো আওয়ার ধারণাটির সূচনা হয় 1962 সালে, 1964 সালে, 1975 সালে না 1984 সালে? সঠিক অ্যান্সার কি হবে একটু জানাবে। মনে রাখবে যে জিরো আওয়ার ধারণাটি কিন্তু 1962 সালে সূচনা করা হয়েছিল। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন দেখো, কে মৌলিক অধিকার সংশোধন করতে পারেন? বলো, কে মৌলিক অধিকারগুলোকে সংশোধন করতে পারে? রাষ্ট্রপতি, লোকসভা, সুপ্রিম কোর্ট না সংসদ? কোনো কিছু সংশোধন করতে গেলে মৌলিক অধিকার কোথায় আছে? সংবিধানের মধ্যে। মনে রাখবে, সংবিধান সংশোধন থেকে শুরু করে যে কোনো কিছু সংশোধন করতে গেলে যে সংসদ সংসদ হচ্ছে, অর্থাৎ লোকসভা রাজ্যসভা, যে দুটো সংসদ আমাদের, সংসদের যে পার্লামেন্টের যে দুটো কক্ষ রয়েছে, সেই দুটো কক্ষ মিলেই কিন্তু পারবে এগুলো করতে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু ডি, সংসদ হবে। ঠিক আছে। আচ্ছা, ভারতীয় সংবিধানকে কিভাবে বর্ণনা করা যায় বলো তো? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, ভিভিআই, শেষেরগুলো তো ইম্পর্টেন্ট, তার মধ্যেও কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট আবার, যে ভারতীয় সংবিধানকে কিভাবে বর্ণনা করা হয়? মাঝারি আকারে, খুব ছোট এবং বিন্যস্ত, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান, না এইটি লিখিত সংবিধান নয়? আমরা জানি আমাদের সংবিধান একটা বই রয়েছে, অনেক বড় বই। ঠিক আছে, তো সেটা নিশ্চয়ই লিখিত আকারে আছে। তো মনে রাখবে, এটা পৃথিবীর কিন্তু বৃহত্তম লিখিত এবং সংবিধান, মানে সবচেয়ে বড় লিখিত সংবিধান। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে? বলো, ইম্পর্টেন্ট প্রশ্ন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করে থাকেন? স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি না চিফ জাস্টিস? বলো সঠিক অ্যান্সার বলো। যারা প্রধানমন্ত্রী বলছো তারা ভুল বলছো। সঠিক অ্যান্সার কিন্তু রাষ্ট্রপতি। আমি অনেকবার কিন্তু আমার ক্লাসে বলে এসেছি যে সঠিক অ্যান্সার রাষ্ট্রপতি, কারণ রাষ্ট্রপতি কিন্তু বিচারপতিদেরকে নিয়োগ করে থাকেন। ওকে, খুবই ইম্পর্টেন্ট একটাও কিন্তু প্রশ্ন। এর মনে রাখবে, যেমন বিচারপতিদের নিয়োগ করে থাকেন, তেমন ওতো পাঠ করান কিন্তু রাষ্ট্রপতি বিচারপতিদের। ঠিক আছে। ভারতের রাষ্ট্রপ্রধান কে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমাদের জন্য গ্রাম পঞ্চায়েত লেভেলে যেরকম প্রশ্ন আনা উচিত আমি সেরকম প্রশ্ন এনেছি। আর তোমরা কি করছো আমি বুঝতে পারছি না, তোমরা কিন্তু গ্রুপে জয়েন হচ্ছ না। জয়েন হয়ে যাও। এই জয়েন হলে কি করবে, মানে কি হবে, তোমাদেরকে আমি নোটগুলো সব ফ্রিতে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো ফ্রিতে নোট পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার বিদ্যাপীঠ বাই পার্থ ডেসক্রিপশন বক্সে দেখো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি টেলিগ্রামের এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে জয়েন হয়ে যাও এইগুলো সব ফ্রিতে পাওয়ার জন্য। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, লোকসভা স্পিকার না প্রধান বিচারপতি? মনে রাখবে, ভারতের রাষ্ট্রপ্রধান হলেন কিন্তু রাষ্ট্রপতি। ঠিক আছে। আচ্ছা, গ্রাম পঞ্চায়েত বলে রাখি, গ্রাম পঞ্চায়েতের কম্পিউটার একটা লাগবে বলছে, সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তো তোমাদের যাদের
সার্টিফিকেট লাগবে আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করবে এই নাম্বারে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে। তো আমি কিন্তু আমার কম্পিউটার সার্টিফিকেট দেওয়ার জন্য আমার কিন্তু ভারত সরকার অনুমোদিত একটা সংস্থা আছে আমার নিজস্ব, ঠিক আছে। তো সেখান থেকে কিন্তু কম্পিউটার ট্রেনিং সেন্টার চালানো হয়, তো সেখান থেকে আমরা সার্টিফিকেট প্রোভাইড করে থাকি। ওকে, একটু বলবে যদি কারো প্রয়োজন হয়। মৌলিক অধিকারের সংখ্যা কত? 5, 6, 7 না 8? মনে রাখবে আমাদের মৌলিক অধিকার সংখ্যা কিন্তু কত বলতো? 6টা। বর্তমানে 6টা আছে, আগে কটা ছিল? আগে ছিল 7টা, কিন্তু বর্তমানে আছে 6টা। একটা কি বাদ হয়েছে? একটা বাদ হয়েছে, সম্পত্তির অধিকারটা বাদ হয়ে গেছে, তাই না? সম্পত্তির যে অধিকারটা ছিল সেটা বাদ হয়ে গেছে মৌলিক অধিকার থেকে, আর নেই, যার জন্য বর্তমানে 6টা আছে মৌলিক অধিকার আমাদের। বর্তমানে মৌলিক কর্তব্য সংখ্যা কত বলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে মৌলিক কর্তব্যের সংখ্যা কত? 10টা, 11টা, 12টা না 13টা? বলো। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা কিন্তু 11টা, ঠিক আছে। আগে ছিল 10টা, তারপরে 2002 সালে 86তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে একটা আবার যোগ হয়েছিল। আচ্ছা, ভোটের বয়স 21 থেকে 18 করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? আচ্ছা, ভোটের বয়স কিন্তু আগে ছিল 21, কিন্তু এখন আমরা 18 থেকে দিয়ে থাকি, তো সেটা একটা সংশোধনীর মাধ্যমে কিন্তু বয়সটা কমানো হয়েছিল, যেটা হচ্ছে 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, ঠিক আছে। ভারতের সংসদ কয়টি কক্ষ নিয়ে গঠিত? আমি কিন্তু এই কিছুটা 3 না 4 নম্বর প্রশ্নে কিন্তু এই উত্তরটা দিয়ে দিয়েছি, যে ভারতের সংসদ কক্ষ কয়টি কক্ষ? 2টো কক্ষ বলেছিলাম, তাই না? কি কি? একটা কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা, রাজ্যসভা, আর দ্বিতীয় নম্বর কক্ষটার নাম কি? লোকসভা, লোকসভা, আমরা সবাই জানি। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন দেখো, অর্থ বিল কোথায় উত্থাপিত হয়? আমরা প্রথম প্রশ্নটা অর্থ বিল নিয়ে পড়েছিলাম, যে অর্থ বিল কে কে হচ্ছে কোনো বিল অর্থ বিল কিনা সেটা কে সিদ্ধান্ত নেন আমরা বলেছিলাম। তো এখানে বলছে অর্থ বিল কোথায় উত্থাপিত হয়? রাজ্যসভায়, লোকসভায়, সুপ্রিম কোর্টে না বিধানসভায়? দেখো, এই অর্থ বিল প্রথমে উত্থাপিত হয়ে থাকে কিন্তু লোকসভায়, ঠিক আছে। কি বললাম? প্রথমে উত্থাপিত হয় লোকসভায়, কিন্তু লোকসভায় উত্থাপিত হওয়া পাস করার পর কিন্তু রাজ্যসভায় যায়। তো রাজ্যসভায় যেহেতু অর্থ বিলটা পাস না হয়, সেটা 14 দিন কিন্তু রাজ্যসভাতে থাকবে, তারপর আবার কিন্তু এই লোকসভাতেই চলে আসবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু লোকসভা সঠিক অ্যান্সার। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমার স্ট্র্যাটেজিক, যেমন এটা তোমাদের এটা সংবিধান থেকেও আসতে পারে, এবার এটা স্ট্র্যাটেজিকের পাঠও পড়ছে। বলো কে হবে প্রথম রাষ্ট্রপতি? রাজেন্দ্র প্রসাদ অবশ্যই ছিলেন তিনি, না? আমরা সবাই পড়ে এসেছি যে রাজেন্দ্র প্রসাদ হচ্ছে প্রথম প্রধানমন্ত্রী, সরি আমাদের রাষ্ট্রপতি ছিলেন। সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত বলো? সুপ্রিম কোর্ট ভারতে আমরা জানি একটাই আছে আমাদের সুপ্রিম কোর্ট, সেটা কোথায় অবস্থিত? কলকাতা, মুম্বাই, চেন্নাই, নয়াদিল্লি। সুপ্রিম কোর্ট অবস্থিত কিন্তু দিল্লিতে অবস্থিত। সংবিধানের রক্ষক কে বলতো? মানে সংবিধানকে কে রক্ষা করতে পারে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট না সংসদ? মনে রাখবে এই সংবিধানকে কিন্তু রাষ্ট্রপতি পারবে না, পারবে কি? সুপ্রিম কোর্ট। তাহলে এটা সঠিক অ্যান্সার সুপ্রিম কোর্ট। সংবিধানের রক্ষক কে হলো? সুপ্রিম কোর্ট। ওকে, দেখো, ভারতের জাতীয় জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা কার আছে বলতো? মানে ভারতে ধরো কোনো কিছু ঘটনা ঘটছে, তার সেই সময় জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা একমাত্র একজনেরই থাকে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল না সুপ্রিম কোর্ট? সবাই ভাবছে প্রধানমন্ত্রী, স্যার সঠিক অ্যান্সার প্রধানমন্ত্রী, কিন্তু ভুল, প্রধানমন্ত্রী নয়, এটা সঠিক অ্যান্সার রাষ্ট্রপতি, ঠিক আছে। তিনি কিন্তু 3 ধরনের জাতীয় জরুরি ব্যবস্থা শুরু করতে পারেন। পঞ্চায়েত ব্যবস্থা সংযোজিত হয় কোন সংশোধনীর মাধ্যমে? আমরা পঞ্চায়েতের পরীক্ষা দেব, তো বলো এই পঞ্চায়েত ব্যবস্থা যে ভারতের সংসদ মানে ভারত আগে ছিল না, সেটা কোন সংশোধনীর মাধ্যমে কিন্তু এসেছিল পঞ্চায়েত ব্যবস্থা? 42তম, 52তম, 73তম না 74তম? মোস্ট ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মোস্ট ভিভিআই। মনে রাখবে এটা কিন্তু 43তম সংবিধান সংশোধনের মাধ্যমে এসেছিল। ভারতীয় সংবিধানের কয়টি, এটা কয়টি না কয়টি, কয়টি তফসিল রয়েছে বর্তমানে? এটা আমি কিন্তু বর্তমানে চাইছে, বর্তমানে, ঠিক আছে। কারণ আমি কেন এটা বর্তমানে বললাম, যারা তোমরা পড়েছো তারা জানো, আগে ছিল, আগে কত ছিল বলো তো? আগে ছিল 8, ঠিক আছে, আর বর্তমানে আছে কত? বর্তমানে আছে 12।
তাহলে দেখো এখানে কিন্তু কোথাও 8 অপশন আছে কি কোনো 1 ডিজিটে, সবই ডবল ডিজিট। তাহলে এখানে কিন্তু বর্তমান চেয়েছে, এটা সঠিক অ্যান্সার 12 হবে। ঠিক আছে, 19 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় নাগরিকত্ব কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমরা জানি যে আমাদের সংবিধান যে রচনা হয়েছে এগুলো বিভিন্ন দেশ থেকে কিন্তু অনেক কিছু নেওয়া হয়েছে। তো সেই রকম একটা যে ভারতীয় নাগরিকত্ব কোন দেশ থেকে নেওয়া হয়েছে, এই নাগরিকত্বের ধারণা আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন না কানাডা? মনে রাখবে এই নাগরিকত্ব ধারণাটা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। ঠিক আছে, 20 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের খসড়া প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু, সর্দার প্যাটেল, বি আর আম্বেদকর না রাজেন্দ্র প্রসাদ? কি হবে সঠিক অ্যান্সার? এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু বি আর আম্বেদকর। ঠিক আছে, তিনি সম্পাদক ছিলেন। সংবিধান সভার প্রথম অধিবেশন কবে বসেছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। এই যে সংবিধান সভা প্রথম অধিবেশন কবে বসেছিল, যেটাকে আমরা বলতে পারি গণপরিষদ, এটা এভাবেও আসতে পারে গণপরিষদ। যে গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসেছিল, কবে বসেছিল? 9 ডিসেম্বর 1946, 15 আগস্ট 1947, 26 জানুয়ারি 1950, 26 নভেম্বর 1949। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু 9 ডিসেম্বর, সরি 9 ডিসেম্বর 1946। এটা হচ্ছে প্রথম সভা, এটা হচ্ছে প্রথম। কোথায় বসেছিল? দিল্লিতে। কোথায়? দিল্লি, দিল্লি কনস্টিটিউশন হলে। ঠিক আছে, আর দ্বিতীয়টা বসেছিল কোথায়? দ্বিতীয়টা বসেছিল ওখানেই, কিন্তু সেটা কবে? সেটা হচ্ছে 11 আগস্ট, 11 আগস্ট 1946 দ্বিতীয়। মনে রাখবে এই প্রথম সংবিধান সভার সভাপতি হয়েছিল কি? সচিদানন্দ, সচিদানন্দ সিনহা। ঠিক আছে, সচিদানন্দ সিনহা। আর দ্বিতীয়টা হয়েছিল রাজেন্দ্র প্রসাদ। ওকে, 22 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধান গৃহীত হয় কবে? বলো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আশা করি সবাই উত্তর দিতে পারবে। সংবিধান গৃহীত হয়েছিল কবে, যেটা আমরা সংবিধান দিবস হিসেবে পালন করি? 26 জানুয়ারি 1950, 15 আগস্ট 1947, 26 নভেম্বর 1949, 9 ডিসেম্বর 1946। মনে রাখবে সংবিধান যেদিন গৃহীত হয় সে ডেটটা ছিল কিন্তু 26 নভেম্বর 1949, এই দিন গৃহীত হয়েছিল। আর 26 জানুয়ারি 1950 সালে এদিন কার্যকর হয়। কি বললাম? কার্যকারিতা হয়, মানে যেটাকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পড়ি, প্রজাতন্ত্র। এই দিনটাই কিন্তু আমরা প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি। ঠিক আছে, আর এই দিনটা হচ্ছে 1949-এর, এই দিনটা হচ্ছে আমরা সংবিধান দিবস হিসেবে পালন করি, সংবিধান দিবস। তো মনে রাখবে যেদিন গৃহীত হয় সংবিধানটা সেদিনটা এই ডেটটা, যেটাকে সংবিধান দিবস হিসেবে পালন করি। আর 26 জানুয়ারি যেদিন কার্যকারী হয়েছিল সেই কার্যকারিতা উপলক্ষে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি, রিপাবলিক ডে। 23 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্রপতি পদশূন্য হলে কে কার্যনির্বাহী রাষ্ট্রপতি হন? ধরো রাষ্ট্রপতি নেই পদে এখন, তো কে রাষ্ট্রপতি হবে কার্যনির্বাহীর জন্য? প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার না উপরাষ্ট্রপতি না প্রধান বিচারপতি? দেখো মনে রাখবে যখন রাষ্ট্রপতি পদটা শূন্য থাকবে কিছুদিনের জন্য তখন কিন্তু উপরাষ্ট্রপতি, এমনি তো উপরাষ্ট্রপতি রাখা হয় না, সেই উপরাষ্ট্রপতি কিন্তু তার সমস্ত কাজকর্মগুলো দেখভাল করবে। ওকে, 24 নম্বর প্রশ্ন দেখো, লোকসভার ন্যূনতম বয়স কত? এই লোকসভার হচ্ছে তোমার সদস্য হতে গেলে কত বয়স হতে হবে? 14, 18, 21, 25 না হচ্ছে 30? লোকসভা সদস্য হতে গেলে কিন্তু অবশ্যই 25 বছর হতে হবে। ঠিক আছে, আর মনে রাখবে রাজ্যসভার হতে গেলে, রাজ্যসভা দুটো তো কক্ষ ছিল, রাজ্যসভা লোকসভা, তো এই রাজ্যসভার হতে গেলে তোমার লাগবে বয়স 30 বছর বয়সে লাগবে। এবং এদের কার্যকালের মেয়াদ হয়, 6 বছর। ঠিক আছে, আর লোকসভার হয় কত? 5 বছর। লোকসভা হয় 5 বছর, আর রাজ্যসভার হয় কিন্তু কার্যকাল কত? 6 বছর। ঠিক আছে, রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? আমি তো বলেই দিলাম 30 হবে সঠিক অ্যান্সার।
চলো আজকে এই ছিল আমাদের 25টা প্রশ্ন। অবশ্যই তোমাদের আশা করি ভালো লেগেছে। তো আমরা কিন্তু এরকমই ভাবে ক্লাস করতে থাকবো। তোমরা যারা এখনো জয়েন হওনি আমার গ্রুপে, তারা অবশ্যই যে 9475909767 এইতে লিখে হাই করো, আমি কিন্তু তোমাদেরকে জয়েন করিয়ে নেব, ঠিক আছে? আর নতুবা আমি লিঙ্ক দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে তোমরা কিন্তু ক্লিক করবে, ওকে? এবং আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা জানাও যে এর উপর তোমরা কিসের বা কোন কিসের উপর ক্লাস করতে চাও, ঠিক আছে? কোন টপিকের উপর, তো অবশ্যই জানাবে। তো ভালো থেকো সবাই, ভালো রাখো সবাইকে এবং ফ্যামিলির খেয়াল রাখো। জয় হিন্দ, জয় ভারত।